জানছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। সম্মানিত ভদ্র মহোদয়গণ, সরাসরি খবর আপনাদের সামনে। সৌদি আরবের ভেতরে হুতিরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হ্যাঁ, সৌদি আরবের জেদ্দায় সৌদি আরবের যে অয়েল রিফাইনারি ছিল, হুতিরা তার উপর হামলা করেছে এবং এরপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দেখার অবস্থায় নেই। তবে আমি দেখাবো, দেখুন। ঠিক এভাবেই হুতিরা ইয়েমেনের আল মখা পোর্টে হামলা চালিয়েছে, যা ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এটিও আমি দেখাবো, দেখুন। অন্যদিকে ইয়েমেন সরকার জানিয়েছে যে আমরা হুতিদের 15টি ড্রোন ভূপাতিত করেছি। আমেরিকা বারবার ইরানের উপর দোষ চাপাচ্ছিল যে ইরান হুতিদের অস্ত্র সরবরাহ করছে। ইরান স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে বলেছে যে এটি সম্পূর্ণ মিথ্যা, আমরা কাউকে কোনো অস্ত্র রপ্তানি করিনি। ওদিকে ইরান আমেরিকার নাকে আঘাত করেছে, আমেরিকার আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউএই জানিয়েছে যে আমাদের 2টি ট্যাঙ্কারের উপর ইরান হামলা চালিয়েছে। এখন আমি ভাবছি যে ইউএই পরশুদিন অন্ধের মতো টাকা পাঠালো ইরানে, 2 টন সোনা পাঠালো, এরপরেও ইরান কেন আঘাত আনছে? আল্লাহ সৌদি আরবের বিন সালমানকে হেদায়েত দান করুন। আমাদের বিনা কারণে কারো প্রতি কোনো ঘৃণা নেই, কিন্তু এরা এমন সব কাজই করছে। আল সাউদ রাজ পরিবারের সৌদি আরব শুরু থেকেই আমেরিকা ও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে আছে। তার প্রমাণ এই দেখুন। আমেরিকান সেন্টকম কমান্ডার অর্থাৎ মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের সামরিক বাহিনীর কমান্ডার বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন। আর এদের মধ্যে কিসের খিচুড়ি পাকছে? ইরানের কল্যাণের জন্য তো আর খিচুড়ি পাকছে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বিন সালমান কখনোই অন্য কোনো মুসলিম দেশকে শক্তিশালী দেখতে পারেন না, এবং আমেরিকা ইসরায়েলের সাথে চোখাচোখি করে তাদের বিরোধিতা করার মতো তার নিজেরই কোনো মুরত নেই। ধীরে ধীরে এরা নিজেরাই নিজেদের বয়ান বদলাবে। যেমন ডোনাল্ড ট্রাম্প এখন অনেক বিষয় নিয়েই চুপ হয়ে গেছেন। এই যে দেখুন, আমেরিকার একটি অফিসিয়াল টিভি চ্যানেলে বসে এক ব্যক্তি বিতর্ক করছিলেন। সাংবাদিক সরাসরি প্রশ্ন করলেন যে হরমুজ প্রণালীতে কি আপনাদের নিয়ন্ত্রণ রয়েছে? আপনি সরাসরি জবাব দিন। এতে আমেরিকার এই লোক কিছুটা ঘাবড়ে যান এবং তারপর বলেন, হ্যাঁ, অবশ্যই আমাদের দখল রয়েছে, তবে ইরান হরমুজ প্রণালীতে কিছু সমস্যা তৈরি করছে। আসলে ইরানের সাথে লড়াই করার মতো আমেরিকার তো কোনো সাহসী নেই। লড়াই করে তো সে দেখেই নিয়েছে, নিজেদের ক্ষমতা তার ভালোভাবে জানা হয়ে গেছে। ইনি হলেন আমেরিকার অর্থমন্ত্রী। মনোযোগ দিয়ে দেখুন, আমেরিকায় এই অর্থমন্ত্রী এখন অনলাইন খেলছেন। এখন তিনি বলছেন যে আগামী সময়ে আমরা ইরানের উপর আরও চাপ সৃষ্টি করতে চলেছি, ইরানের উপর আরও চাপ বাড়াবো। আগামী সময়ে ইরান পুরোপুরি কোণঠাসা হয়ে যাবে এবং দুনিয়া দেখবে যে ইতিহাসে ইরানের উপর সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপ আমরাই সৃষ্টি করেছি। ওদিকে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা কেন হচ্ছে? এর কারণ তার জঘন্য ও নিম্নমানের আচরণ। যেমন এই দেখুন দৃশ্য। একটি সাক্ষাৎকারের সময় ডোনাল্ড ট্রাম্পকে একটি নারী সাংবাদিক প্রশ্ন করলেন যে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা সেনা সদস্যদের পরিবারের লোকজন তো বেশ পেরেশানে রয়েছেন। তখন তিনি পৈশাচিক ও নির্লজ্জের মতো তাৎক্ষণিকভাবে জবাব দিলেন যে তারা মোটেও পেরেশান নন। এরপর ট্রাম্প আরও চটজলদি কথা বাড়িয়ে বলে দিলেন যে তাদের তো বেশি সময় হয়নি, প্রায় 9-10 মাস ধরে সমুদ্রে একটি জাহাজ নিজেদের সেনা সদস্যদের নিয়ে নিয়োজিত রয়েছে। 9 মাস ধরে আমেরিকার সেনারা সমুদ্রের উপর একটি জাহাজের ভেতরে অবরুদ্ধ হয়ে আছে, আর ওই গোলাপি শুকুরটা বলছে না, ওরা বেশ ভালো আছে। ওদিকে ইরানের সংসদের ভেতরে সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত এই হয়েছে যে হ্যাঁ, আমরা শত্রু জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে দেব না। ইরান আমেরিকার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে, আমেরিকার সম্মান খুব ভালোভাবে লুট করছে। এই দেখুন, তার সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এখন ইরান তার সরকারি রিপোর্টারদের ও টিভি চ্যানেলগুলোকে সেই সব জায়গায় পাঠিয়ে দিয়েছে যেখানে আমেরিকার ফাইটার জেটের ধ্বংসাবশেষ পড়ে আছে, যেখানে আমেরিকার ড্রোনের অস্ত্রের বিভিন্ন রকম অংশ বিশেষ ও জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে কমান্ডারদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমেরিকার করুণ দশা ও তার ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো দেখানো হচ্ছে। আমেরিকার যা কিছু পোড়া অবশিষ্ট রয়েছে সেই ছাইয়ের উপর প্রস্রাব করছে ইরান। রাশিয়ার অধিকারীরাও খোলাখুলিভাবে ইরানের পক্ষ নিচ্ছেন। এই যে এই টুইটটি দেখে নিন। আমেরিকার যে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স, তিনি বলেছেন যে আমাদের উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া এবং হরমুজ প্রণালীকে মুক্ত রাখা। এখন রাশিয়ার অধিকারীরা সেই কথাটি পুনরায় শেয়ার করে বলেছেন যে এটি কিভাবে সম্ভব। আপনারা ইরানের উপর হামলা করে এবং ইরানের সাথে যুদ্ধ করে ইরানের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন এবং এরপর তাদের এলাকায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, অথচ আপনারা চান যে হরমুজ যেন আবার খুলে যায়।
আপনারা জবরদস্তি ইরানের সাথে যুদ্ধ করছেন এবং পরে চাইছেন যে এই যুদ্ধের কারণে আপনাদের যে ক্ষতি হয়েছে তা যেন মানুষ জানতেও না পারে। এটা হতে পারে না। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ নিচে নেমেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের উপর বড় হামলা চালাবো, অর্থনৈতিকভাবে বড় হামলা চালাবো, তবে আমরা নিষেধাজ্ঞাও আরোপ করব, ব্যান করব, ইরানের ব্যাংকগুলোকে নিষিদ্ধ করব। আসলে এর বাইরে তোমরা তো আর কিছুই করতে পারছো না। এটি ইরানের কেশম দ্বীপের দৃশ্য। তেলটা দেখুন, এই যে কালো কালো অংশ দেখতে পাচ্ছেন, এটা তেল ছুঁয়ে পড়ছে। আমেরিকার যে ট্যাঙ্কারগুলোর উপর হামলা করেছে সেই ট্যাঙ্কারগুলো তেল বের হয়ে ইরানের সমুদ্র এলাকার সমুদ্রের পানিতে মিশে আছে। ইরান আমেরিকার কাছে ঠিক এরই ক্ষতিপূরণ চাইছে। আমেরিকা জেনে শুনেই এই নোংরা খেলা খেলছে। ডোনাল্ড ট্রাম্পের যখন যেমন মন চায় তেমন বিবৃতি দেন। এভাবেই উপর নিচ করতে করতে তার শেয়ার বাজার ওঠানামা করে এবং তার ফায়দা হাসিল হয়ে যায়। তিনি নিজেই জুয়া খেলছেন। এখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছেন, তারপর শুধু একবার হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে দেখুন। পরিস্থিতি তো পুরো উল্টোটাই হয়ে গেছে। হরমুজ প্রণালীতে আগে থেকে ট্রাফিকের পরিমাণ কম ছিল, কিন্তু এখন ট্রাফিক আরও কমে গেছে। ইরানের হরমুজ দিয়ে চলাচলকারীদের সংখ্যা আরও হ্রাস পেয়েছে। শেষ পর্যন্ত যা বলা হয়েছিল সেটাই হয়েছে। আমেরিকা ইউএই থেকে তাদের ফাইটার জেট এবং ট্যাঙ্কারগুলো সরিয়ে নিয়েছিল। আমি আগেই বলেছি, আমরা এর পরেও আমেরিকার উপর ভরসা করব না। বর্তমানে এই স্যাটেলাইট ইমেজটি এখনকার ইউএই এর ভেতরে আমেরিকা তাদের ঘাঁটিতে পুনরায় ফাইটার জেট ও ট্যাঙ্কার মোতায়েন করে দিয়েছে। আমেরিকার পেন্টাগন, বোয়িং এবং আরটিএক্স। বোয়িং হলো সেই কোম্পানি যা প্যাসেঞ্জার বিমান বা যাত্রীবাহী বিমান তৈরি করে, আর আরটিএক্স ও ঠিক একই ধরনের একটি কোম্পানি। আমেরিকা এই দুটো কোম্পানির সাথে চুক্তি করেছে যে আপনারা আমাদের জন্য ক্ষেপণাস্ত্র, প্রতিহতকারী ইন্টারসেপ্টর ও অস্ত্রশস্ত্র তৈরি করবেন। আজকের তারিখে এসে এটি পরিষ্কার হয়ে গেছে যে কথাটি সত্যি। আমেরিকার অস্ত্রশস্ত্র ফুরিয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্পের মাথায় আগুন জ্বলে উঠেছে। হাত পা ছুড়তে ছুড়তে ট্রাম্প ক্লান্ত হয়ে পড়েছে। রিপোর্ট বলছে যে এখন ওই গোলাপি শুকরটি কেবল এই অপেক্ষায় আছে যাতে ইরানের অর্থনীতি নিজে থেকে ধসে পড়ে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের একসময় আমেরিকার 7টি ট্যাঙ্কার ও যুদ্ধ বিমান দাঁড়িয়েছিল, কিন্তু আজকের দিনে সেগুলো সবকটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে আমেরিকার মাত্র 15 থেকে 20টি ট্যাঙ্কার মোতায়েন রয়েছে। বাকি সব ট্যাঙ্কারই আমেরিকার সেখান থেকে সরিয়ে নিয়েছে। অন্যদিকে ইরান নিশ্চিত করেছে যে আমরা আমাদের দেশের ভেতরে বেশ কয়েকজন গাদ্দার এবং অনেক সন্ত্রাসী যারা বিপজ্জনক কার্যকলাপের পরিস্থিতি তৈরি করেছিল তাদের গ্রেফতার করেছে। ইরান আমেরিকা ও তাদের সহযোগীদের একদম উলঙ্গ করে দিয়েছে। ওদের বিশেষ কিছু হাসিল হয়নি, সব ফাঁকা। ওদের কোনো বিবেকও নেই আর সামর্থ্যও নেই। এই দেখুন, এটাই ওদের আসল বুড়ত। ইলন মাস্কের সম্পর্কে আমি শুরু থেকে বলে আসছি যে এই জারজ লোকটা বড় একটা সুবিধাবাদী। সে ইসরায়েলের ড্রোনের ভেতরে স্টারলিংকের ডিভাইস লাগিয়ে দিয়েছে এবং ইরানি সাংবাদিক ও কমান্ডার সেই সমস্ত ফুটেজ ও বিষয়গুলো সামনে এনেছেন। তাই আপনারা বুঝতে পারছেন যে ইলন মাস্ক কোনো ভালো ও সৎ মানুষ নন। এই শুকরের পালের সর্দার হলো সে। সামনের খবরটি শুনুন। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা বলেছেন, যদি আমাদের শর্তগুলো মানা না হয় তবে আমরা শত্রুর এলাকার উপর বড় ধরনের আক্রমণ চালাবো। মোস্তফা খামেনির নতুন এই উপদেষ্টা এই হুমকি দিয়েছেন। অন্যদিকে আমেরিকা দাবি করেছে, আমরা এ পর্যন্ত ইরানের 62টি জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। ভদ্র মহোদয়গণ, ভারতীয়দের জন্য একটি বড় খবর। ব্রিক্স সম্মেলন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে, যাতে ইরানও অংশগ্রহণ করবে। ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানও ভারতে আসবেন। সবার সাথে দেখা করবেন, অবশ্যই দেখা করবেন। ইরানের শীর্ষ অধিকারীদের যাদের হরমুজ প্রণালীর সাথে যোগাযোগ রয়েছে এবং যারা শীর্ষস্থানীয় কমান্ডার, কানাডা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সেই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। যাদের উপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল তাদের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। বলা হয়েছে যে এই ব্যক্তিরা হরমুজ প্রণালী বন্ধ করার প্রক্রিয়ায় জড়িত। নেতানিয়াহু মারাত্মকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন। বিশ্ববাসীর জন্য নেতানিয়াহুর ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই যে এখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে আর সমর্থন করছেন না। ইয়েমেনের আল মোখা এলাকায় হুতিরা ইয়েমেনি সেনাদের উপর হামলা চালিয়েছে, যাতে ইয়েমেনের 6 জন সেনা নিহত হয়েছেন। খবর এও বেরিয়েছে যে ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ চালাতে চলেছিল এবং একটি বড় হামলা। কিন্তু যখন ট্রাম্প এ বিষয়ে জানতে পারলো তখন বেচারা ফোন করলো, হুমকি দিল, ভয় দেখালো এবং ইসরায়েলের কাছে অনুরোধ জানালো। তখন ইসরায়েল সিরিয়ার উপর আক্রমণ স্থগিত রাখলো। ওদিকে ইসরায়েল তো ইসরায়েলি, এখানে না হলে অন্য কোথাও। আজ আবারও লেবাননের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এই দেখুন।
আজও ইসরায়েল ফিলিস্তিনি ও গাজার সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। এমন 1700 জন আহত ফিলিস্তিনি চিকিৎসা বঞ্চিত হয়ে তিল তিল করে ছটফট করতে করতে শহীদ হয়ে গেছেন। ইসরায়েলের অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মুখে এক প্রকার প্রস্রাব করে দিয়ে বলেছেন, যাই হয়ে যাক না কেন আমরা গাজা, সিরিয়া ও লেবানন থেকে এক চুলো নড়ব না। যাই হোক না কেন আমরা ওখানেই থাকবো। এখন মনোযোগ দিয়ে শুনে নিন, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে আরো একটি বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি পরিবার ছিল, সেখানে 15 জন সদস্য ছিলেন, যার মধ্যে 2টি ছোট্ট বাচ্চাও ছিল। সেখানে যে ইহুদি সেটলার বা দখলদাররা রয়েছে, একবার সিসিটিভি ফুটেজটি দেখুন। তারা ওই পরিবারটি জমিতে গিয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ধরে। ইহুদিরা ওই আশপাশে তাঁবু গেটে থাকতো এবং 24 ঘন্টা ধরে তাদের নানাভাবে উত্ত্যক্ত করত, পাথর ছুড়ত, ছাদের বা প্রাচীরের যে ঘেরাও তৈরি হয়েছিল তা ভেঙে ফেলত। দিনের পর দিন তারা এইভাবে ওই পরিবারকে জ্বালাতন করতে থাকে, যাতে সে ফিলিস্তিনি পরিবারটি নিজেদের জমি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তারা সেখান থেকে জানবে। পরে যখন এই বিষয়টি ব্যাপকভাবে হাইলাইট হয় এবং তদন্ত শুরু হয়, তখন জানা যায় যে সেই ফিলিস্তিনি পরিবারটি আসলে মার্কিন পাসপোর্টধারী ফিলিস্তিনি ছিলেন, যাদের আমেরিকারও নাগরিকত্ব ছিল এবং ফিলিস্তিনেরও নাগরিকত্ব ছিল। এখন আমেরিকা যখন বিষয়টি জানতে পারলো, তখন তো আপনারা জানেনই যে আমেরিকা নিজের নাগরিকদের প্রতি ভীষণ অনুগত। তাই আমেরিকা এর তীব্র নিন্দা জানালো যে এটা অত্যন্ত অন্যায় হচ্ছে, এটা ভুল, এটা বরদাস্ত করা হবে না। এরপর ইসরায়েলি নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত বা এনভয়ও তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন যে ভাই, এই আমেরিকানরা তো আমাদেরই মানুষ, আর তোমাদের এই যে ইসরায়েল দখলদাররা যা করছো সেগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ড, এখানে চরম নোংরা কাণ্ড ঘটে গেছে, খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, হটো এখান থেকে। এখন যখন বিষয়টি এই পর্যায়ে গেল, তখন ইসরায়েলি সরকার নিজের সেনাবাহিনী পাঠালো এবং সেখান থেকে তাদের সেটলারদের সরিয়ে দিল। এরপর ডোনাল্ড ট্রাম্পের সরকার নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে লাগলো যে এই জঘন্য কাণ্ডের জন্য ক্ষমা চাও। কিন্তু নেতানিয়াহু তো নেতানিয়াহুই, বিষয়টি এখানেই আটকে রয়েছে যে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে এই ঘটনার জন্য ক্ষমা চাচ্ছেন না। এমনকি এরপর যখন রিপোর্টার ও অ্যাক্টিভিস্টরা ওই ফিলিস্তিনি আমেরিকানদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করলেন, তখন চারপাশ থেকে সেনাবাহিনী তাদের ঘিরে ফেলল। ইহুদি সেনা ও ইসরায়েলি সেনারা অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকদের তাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। নিয়মিত দর্শক, চট্টগ্রাম হালিশহর মাইজপাড়া চুনা ফ্যাক্টরি, ফাবিয়া তাবাসসুম তিনি দোয়া চেয়েছেন তার নতুন জীবনের জন্য। বিয়ের পিঁড়িতে বসছেন, সেই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে সুন্দর জীবনে মঙ্গলময় এবং কল্যাণকর একটা জীবন দান করেন, আজীবন তারা সুখে থাকেন এবং সকল বিপদকে আল্লাহ মুছে দিয়ে তার রহমতের চাদরে ঢেকে রাখেন। দর্শক আসেন, মূল খবরে চলে আসছে। পাকিস্তানে ইমরান খানকে অবৈধভাবে 3 বছর কারাগারে রাখা হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ইমরান খানের বিরুদ্ধে একটি মামলা ছিল না এবং ইমরান খানের বিরুদ্ধে এখন পর্যন্ত আদালত একটি অপরাধের প্রমাণ পায়নি। কিন্তু ইস্টাবলিশমেন্ট সরকার, মানে সেনা শাসিত সরকার, ইমরান খানের উপরে প্রায় 2 সেঞ্চুরি, আমরা যদি বলি 200-র মতো ডাবল সেঞ্চুরি মামলা করেছে। এই মামলাগুলো আদালতে আছে কিন্তু প্রক্রিয়ায় নেই, মানে কার্যতালিকায় নেই। যখনই পিটিআই কোনো আন্দোলনে আসে, একটি কার্যতালিকায় আনা হয়, এনে নিম্ন আদালত একটা ভুগিযোগী রায় দেয়, কিন্তু হাইকোর্ট বা উচ্চ আদালত গড়িমসি করে এই মামলাগুলোকে টানে না। কারণ কি, উচ্চ আদালতে এই মামলাগুলো আসলে ইমরান খানের দোষ প্রমাণ হবে না। একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় লিডার, বলতে গেলে পুরো পাকিস্তান ন্যাশনাল 80% ভোট যে পিটিআই এর পক্ষে, সেই দলের নেতার মামলা কার্যতালিকা নেই। এবং সাম্প্রতিক সময় তিনি বেঁচে আছেন না মারা গেছেন, এটা নিয়ে অনেক রকম তথ্য গণমাধ্যমে আসছে। কেউ বলছে এটা মিথ্যা, কেউ বলছে এটা সত্য। তবে সত্য মিথ্যা যাই হোক, ইমরানের সাথে ইমরানের পরিবার, তার দল, কোনো আইনজীবী অনেক দিন ধরে দেখা করতে পারছে না। প্রশ্ন হলো, আদালতের নির্দেশ থাকার পরও কেন তার সাথে কেউ দেখা করতে পারছে না? এর উত্তর সেনা শাসিত সরকার দিচ্ছেও না। তাই খাইবার পাখতুনখোয়ার যিনি চিফ মিনিস্টার সোহাইল আফ্রিদি, তিনি পুরো পাকিস্তানের জাতিকে বলছেন আজ জুম্মাবার রাত সবাই যেন নেমে আসে, কারণ আজ সোহেল আফ্রিদির সাথে ইমরান খানের জেলে দেখা হওয়ার কথা আছে এবং ধারণা করা যাচ্ছে পূর্বের মতো আজও তাকে না দেখে, মানে তাকে আর দেখতে দেয়া হবে না, বরং ফেরত পাঠানো হবে। আদালত যে নির্দেশনা দিয়েছে ইমরান খানের সাথে কজন, কবে, কিভাবে দেখা করবে, সে নির্দেশনাও জেল কোড
বা জেলার মানছে না, কারণ জেলার চলছে পাকিস্তানের ইস্টাবলিশমেন্টের নির্দেশে। তো আফ্রিদি আজকে বলেছেন যে, মানে সোহেল আফ্রিদি বলেছেন যে আজকে পুরো পাকিস্তানের জাতি ইয়াউমে আজাদি, যেটা তাদের, সেই ইয়াউমে আজাদির জন্য সবাই নেমে আসবেন, দুটো ফ্ল্যাগ বহন করবেন, একটা পিটিএর ফ্ল্যাগ, একটা পাকিস্তানের ফ্ল্যাগ। যেহেতু আজকে অজস্র না, আজকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে ইয়াউমে আজাদির জন্য, তো সেই হিসেবে বুঝতে পারছেন তো, পাকিস্তানের জন্মের তারিখ 14 আগস্ট, সেটাকে ইয়াউমে আজাদি বলা হয়, আর ভারতের 15 আগস্ট, আর আমার জন্মদিন 2রা আগস্ট। যদিও আপনাদেরকে বলিনি কখনো, তো বললাম আর কি চামে চামে। এখন বিষয়টা হলো যে এই 14 তারিখকে কেন্দ্র করে আজ রাতে পুরো পাকিস্তানের জাতি রাস্তায় নামবে, এবং পাকিস্তানের স্বাধীনতা বা জন্মের যে ডেট, সেই ডেটে সবাই পাকিস্তানের জন্য মানে তারা একটা উদযাপন করবে, এবং এটিকে কোনোভাবে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আটকে রাখতে পারবে না। ধারণা করা হচ্ছে পিটিআই এই সুযোগটি কাজে লাগাবে, এবং পুরো পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে তারা আজকে সড়কে নামবে। আজকে রাতটা হবে পাকিস্তানের জন্য খুব টার্নিং পয়েন্ট, কারণ কত লক্ষ পিটিআই নামবে এই সুযোগটি ব্যবহার করতে, এবং কি ঘটতে পারে সবার নজর থাকবে সেই দিকে। পাশাপাশি যদি আজকে সোহেল আফ্রিদির সাথে, খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার, তাকে ইমরান খানের সাথে দেখা করতে না দেয়া হয়, 27 তারিখ অর্থাৎ এই মাসের 27 তারিখে 20 থেকে 25 লক্ষ জনগণকে নিয়ে তিনি লং মার্চ শুরু করতে যাচ্ছেন, সেই ঘোষণা আসছে। অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে এটি নতুন ভাবে আবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে, এবং বলা হচ্ছে যে পাকিস্তানের জাতি ইমরান খানের মুক্তির অপেক্ষায় থাকলেও আমাদের দেশের মতো আর কি, যে এই জাতি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো হয়েছে, 1400 বা 2000 মানুষ জীবন দিয়েছে, কিন্তু পাকিস্তানিরা প্রাণ দিচ্ছে অকাতরে। সত্য কথা, পিটিআইয়ের অনেক লোক মারা গেছে এই মুক্তি আন্দোলনের জন্য, কিন্তু নেতারা পালিয়ে যায়। যেমন বাংলাদেশের বিএনপি নেতারা সবসময় পালিয়ে যায়। এনসিপি বা বৈষম্য বিরোধীরা তাদের যদি ক্ষমতায় না বসাতো, আগামী 300 বছরও বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। এটা বিএনপি নেতাদের বক্তব্য এবং আওয়ামী লীগেরও বক্তব্য, এবং বিএনপি তাই ভেবেছিল। তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই আজ বিএনপি ক্ষমতায় বসে তারা সব আবার ভুলে গেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে হাসিনার আন্দোলন, জামাত এবং বিএনপি হাসিনাকে কিচ্ছু করতে পারেনি। এই দুটো দল বহুত আন্দোলন করছে, বহু জীবন দিয়েছে, কিচ্ছু হয় নাই, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে তারা হাসিনাকে বিদায় করেছে ক্ষমতা থেকে এবং দেশ ছেড়েছে। কিন্তু মজার বিষয় হলো বিএনপির হাজারো নেতাকর্মী রাস্তায় নামতো, কিন্তু নেতারা বাসে দিল্লি সব পালাতো। আবার সেই নেতারা এখন অনেকটা দেশপ্রেম শিখেন এবং তারা বড় বড় পদে বসে গেছেন। আবার সবচেয়ে বড় কথা, সেই নেতাদের চেয়ে বেশি বসে গেছে হাইব্রিড এবং আওয়ামী লীগ থেকে টাকা দিয়ে ঢুকে যাওয়া অনেক বড় বড় আওয়ামী লীগের এখন বিএনপি সেজে গেছে, আর প্রকৃত বিএনপির এখন গুপ্ত হয়ে গেছে, মানে তাদেরকে এখন গুপ্ত বলা হয়। তো পাকিস্তানের ভেতরে ইমরান খানের দল যতবার নেমেছে ততবার তাদের উপর ক্র্যাকডাউন শুরু হয়েছে। অজস্র মানুষ সেনাবাহিনীর হাতে বা রেঞ্জার্স, এফসি বা পুলিশের হাতে প্রাণ দিয়েছে। কিন্তু দল মানে পাকিস্তানের মধ্যে যেটা হয়, সেনাবাহিনী সে 47 থেকেই ক্ষমতা কেন্দ্রে বসে আছে। আমরা যতই বলি ইমরান খান ক্ষমতায়, নওয়াজ শরীফ ক্ষমতায়, বা পিপলস পার্টি ক্ষমতায়, বা বেনজির ক্ষমতায়, আসলে ক্ষমতা থাকে সেনাবাহিনী। কারণ ইমরান যে লড়াইটা শুরু করেছেন, মুক্তির যে লড়াইটা, এটা সেনাবাহিনীর বিরুদ্ধেও এবং পাকিস্তানের কুরাজনীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু ইমরান খানের বিরুদ্ধে যখন সেনাবাহিনী দাঁড়িয়ে গেল, সুবিধাটা নিল পিপলস পার্টি আর মুসলিম লীগ নুন। তারা যদি এখন ইমরানের সাথে সারিতে এসে দাঁড়িয়ে বলে যে আমরা সবাই মিলে ইস্টাবলিশমেন্টের এই ক্ষমতার বলয়টা ভেঙে দিতে চাই, তাহলে সম্ভব। যেমন বাংলাদেশ, ভালো করে দেখবেন, একটা অদৃশ্য শক্তি বাংলাদেশের সবকিছু কন্ট্রোল করে, যেটাকে আমরা ইস্টাবলিশমেন্ট বলি। তাদের ইচ্ছাই কেউ দেশে আসতে পারে, তাদের ইচ্ছায় কেউ প্রধানমন্ত্রী হতে পারে, তাদের ইচ্ছাই কেউ সরকারে বসে, তাদের ইচ্ছায় খুন, গুম, ক্রস বা সব চলে। তো পাকিস্তানের অবস্থাটা ঠিক সেরকম। তো ইমরান খানের জন্য আজ রাত বড় কিছু ঘটবে পাকিস্তানে, এবং যদি আজকে ইমরান খানের সেই চিফ মিনিস্টার খাইবার পাখতুনখোয়ার সোহেল আফ্রিদি দেখা করতে না পারেন, 27 তারিখ পুরো পাকিস্তান লং মার্চে একটা বড় রকম আন্দোলনে যাচ্ছে। আসেন 2 নম্বর খবর আপনাদের জন্য। এবার 2 নম্বর খবরটি হলো আমাদের প্রেসিডেন্ট মিস্টার রজব তাইয়্যিব এরদোয়ানের। তিনি বলছেন আমরা তুরস্ককে সন্ত্রাস সমস্যা থেকে চিরতরে মুক্ত করব। কে বলছেন? রজব তাইয়্যিব এরদোয়ান।
জাতীয় সংহতি ও সামাজিক সমন্বয় শক্তিশালীকরণ বিল পাশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ বলেছেন, সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্কের সংসদ এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রপতি ভবনে অতিথিদের পিকেকে সন্ত্রাসী হামলায় নিহত তুর্কি সৈন্যদের পরিবারবর্গ এবং প্রবীণ যোদ্ধাদের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান এমন মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বলছেন যে এই সপ্তাহে আমাদের সংসদ সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা আমরা আমাদের দেশকে সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে অনুসরণ করছে। এটি হলো যে পিকেকে সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং পিকেকে তাদেরকে বিভিন্ন রকম অফার দিয়ে সন্ত্রাসের পথ থেকে সরিয়ে নেওয়ার তুরস্ক একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে তুরস্ক কিছু ভালো সিদ্ধান্তের পথে হাঁটছে, যাতে করে দেশের ভেতরে বড় কোনো আর সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়। ইরান বলছে যে আমাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে জাহাজ চলাচল কোনোভাবেই সম্ভব নয়, এবং ইরান সরাসরি বলছে যে মার্কিন যে দাবি তারা হরমুজ কন্ট্রোলে রেখেছে এটা পুরোপুরি মিথ্যা। এখন পর্যন্ত পুরো কন্ট্রোলে রেখেছে ইরান। আসেন বিস্তারিত কি বলছে আরেকটু শুনে আসে। ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এর আগের দিনে শুরুতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সহযোগী সংগঠন বাশিস আধা সামরিক বাহিনীর কমান্ডার হোসেন তায়েব বলেন, এই জলপথটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছিল এবং হরমুজ প্রণালী নিয়ে আরো বড় ভুল হিসাব করার ঝুঁকিতে রয়েছে তারা। মানে তারা বোঝাতে চাইছে যে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করেছিল মূলত সেটা আসলে ভুল পরিকল্পনা ছিল, তারা এখানে এসে ব্যর্থ হয়েছে। দর্শক আসেন এবার মূল শিরোনামে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর সেনারা আত্মহত্যার ঝুঁকির মধ্যে আছে। মার্কিন কিছু গণমাধ্যম কিছু ছবি প্রদর্শন করেছে, সেখানে দেখা গেছে যে প্রচুর সেনা, আপনারা তো দুদিন আগের খবর পেয়েছেন যে অনেক সেনা নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করে প্রাণ হারিয়েছে। তো এবার বলা হচ্ছে যে অনেক সেনা সুইসাইড করতে গেছে। কারণ কি? তারা প্রায় 1 বছরের মতো সমুদ্রে আটকা আছে, পরিবার থেকে বিচ্ছিন্ন, ঠিক মতো যোগাযোগ করতে পারছে না। তাদের খাবারের যে ছবি গণমাধ্যমে দেখিয়েছে আমেরিকার, সেই খাবারের মান দেখে বোঝা যাচ্ছে যে তাদের লাইফে কি ভয়াবহ দুর্গতি বা দুর্ভোগ চলছে। এবং এই যুদ্ধের নাম করে আমেরিকা তার সেনাদেরকে সাগরে আটকে রেখে তাদের উপর যে নির্যাতনটা হচ্ছে, এটাকে বা সহ্য করতে না পারে প্রচুর সেনা সুইসাইডের পথ বেছে নিয়েছে। অনেকে ট্রমাটাইজ, অনেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। অর্থাৎ ইরানকে নতুন করে মিসাইল মেরে তাদের শত্রুদের মারতে হচ্ছে না, অটোমেটিক খোদাই গজবে তারা শেষ হয়ে যাচ্ছে। কল্পনা করা যায়? এটাকে আপনি হালকা ভাবে নেবেন? নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে, নিজেরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, নিজেরা মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। যাদেরকে আনা হয়েছে যুদ্ধের জন্য তারা নিজেরাই এখন অসুস্থ হয়ে কি বলবো মৃত্যুর পথে চলে যাচ্ছে। এদের পরিবারগুলো সেনাবাহিনীর যিনি নৌবাহিনীর যিনি প্রধান তার কাছে দাবি করেছেন যেন তাদেরকে বন্দরের কাছাকাছি কোনো একটি জায়গায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। নো টেনশন। আসেন এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে একটা স্থল অভিযানের যে পরিকল্পনা করেছে, ইরান এই ব্যাপারটি অগ্রিম জেনে গিয়ে তারা কিছু বার্তা দিয়েছে। আজকে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি অফিসিয়াল বক্তব্য এসেছে এরকম যে আমেরিকাকে মোকাবেলার জন্য স্থল অভিযানের জন্য ইরানও বিকল্প পথ বেছে নিয়েছে, এবং সেখানেই সৈয়দ আমাদের মুস্তফা খামেনি তিনি 6 জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করেছেন, এবং এরা অধিকাংশ আয়াতুল্লাহ আলী খামেনির খুব বিশ্বস্ত ছিলেন। বলা হচ্ছে যে ইরান আমেরিকার বিরুদ্ধে একটা বড় যুদ্ধের জন্য এই পুরো পরিকল্পনাটি সাজিয়েছে, এবং ইরান প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এবং ডি, এই 4টি ক্যাটাগরিতে তার প্ল্যান সাজিয়েছে। আমি প্ল্যান এও বলেছি, গতকালকে প্ল্যান বি বলেছি। সেটা হলো ইরানের ভেতরে যদি আমেরিকা স্থল অভিযান চালায়, সেক্ষেত্রে ইরানের মূল টার্গেটটা হলো
তারা আমেরিকাকে ঢুকতে দেবে, এবং আমেরিকা যখন ঢুকবে এই দেশটির ভেতরে তখন যত সম্ভব সেনাদের জীবিত আটকাবে এবং একটা বড় গ্রুপকে হত্যা করবে। যাদেরকে সহজে জীবিত আটকাতে পারবে এদেরকে দিয়ে ইরান বড়